সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠানে। আজকে যে সাবজেক্টটি আমরা নিয়েছি, ঢাকা কনসুলেটের ইউএস এমবেসিতে ঢাকা কনসুলেটের প্রসেসিংয়ে কি সমস্যা হচ্ছে এবং যেসব কেসগুলো বিলম্বিত হচ্ছে তার জন্য কি করণীয়, সেটা নিয়ে আমরা আলাপ করব। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তার কথা বলা বাহুল্য যে উনি আজকে গত 2 দশকেরও বেশি সময় ধরে আমাদের সঙ্গে এই কমিউনিটিতে আছেন, আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের সবার প্রিয় এবং সবার পরিচিত মুখ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, যাকে আপনারা আমাকে পরিচয় দেওয়া করার কিছুই নেই। উনি নিজেই একটা এন্টিটি হয়ে গেছেন আজকে আমাদের এত বছরের কর্মজীবনে। উনি যে দক্ষতা প্রদর্শন করেছেন তার জন্য আসলেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এবং ওনার এই কমিউনিটির সেবা সবাই নিচ্ছে, আমরাও নিচ্ছি, এবং ওনার এক্সপার্টাইজ বিশেষ করে আমরা সবসময় নিয়ে থাকি TVN24 পরিবার থেকে। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা চমৎকার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। যেমন ভাই, ইউ আর অলসো হিস্ট্রি, পার্ট অফ দ্য হিস্ট্রি অফ দিস সিটি অফ নিউ ইয়র্ক। জামাইকা থেকে ব্রুকলিন থেকে নিউ ইয়র্ক টু ম্যানহাটন, সর্বত্র আপনার বিচরণ। এজ এ জার্নালিস্ট, এজ এ লিডার, ইউ আর দি বেস্ট। আমি আমি জি মজুমদার ভাই, আসলে আজকে আমার সৌভাগ্য যে আমি আপনাকে পেয়েছি। কোনো কোনো একটা কারণে সচরাচর আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করা হয় না, বাট আজকে আই এম ভেরি মাচ লাকি টু হ্যাভ ইউ ব্রাদার। ইউ আর সো নাইস, সো হাম্বল ইন দ্য কমিউনিটি। আর আজকে যে সাবজেক্টটি আমরা নিয়েছি মজুমদার ভাই, মজুমদার সাহেব, সেটা হচ্ছে ঢাকায় আমাদের ইউএসএমবিতে কনসুলেটে কি জটিলতা, কি প্রসেসিংয়ের সমস্যা, এবং যেসব কেসগুলো পেন্ডিং আছে এদের জন্য কি করণীয়, তাদেরকে আমরা কি উপকার করতে পারি। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে একটা ব্যাপার আছে। তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করলে ইমিগ্রেশনে তার কি প্রভাব পড়ে, সেটা নিয়েও আমরা আলাপ করব যদি আমাদের সময় থাকে। এবং অফকোর্স অ্যাক্সিডেন্টের যে কেসগুলো আছে সেগুলোর ভিকটিম যারা, তাদের কি কি রাইটস আছে, সেগুলো নিয়েও আপনি আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। তো যারা ফেসবুকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদের জন্য হলো শুভেচ্ছা, এবং আমাদের লাইভ ফেসবুক স্ট্রিমিং হচ্ছে, তা অবশ্যই আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন। আপনাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকে 646-307-9828, এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। এবং পরবর্তীতে যারা আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম তথা ইউটিউবে যারা সংযুক্ত হবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, আমি আর দেরি করব না, আজকের যে মূল বিষয় সেই নিয়ে আলাপ করব। অ্যাটর্নি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের সবার প্রিয় আমাদের মোহাম্মদ এন মজুমদার আমার সঙ্গে আছেন আজকে। মজুমদার সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন যে ঢাকায় যে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, ইউএস কনসুলেট ইন ঢাকা, আমাদের যে প্রসেসিংয়ের যে সমস্যা হচ্ছে, আপনারা হয়তো ইমিগ্রেশন ওয়ার্ল্ডে কাজ করেন, আপনাদের কাছে অনেক কিছু অ্যাডভান্স তথ্য পেয়ে থাকি আমরা তো, এবং অনেকগুলো কেস বিলম্বিতও আছে। তো এইগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আপনি মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন আশা করি আমরা? থ্যাংক ইউ রমন ভাই অ্যাগেন। সো ইউএস কনসুলেট ঢাকাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার যখন কেসসমূহ, ইমিগ্রেশন কেসসমূহ ডকুমেন্টারি কোয়ালিফাইড করে আর এখানে ওয়েট করে ঢাকা থেকে সোয়াব পাওয়ার জন্য, অর্থাৎ ইউএস কনসুলেট ঢাকা কি পরিমাণ ইন্টারভিউ নিতে পারবে সেটার উপর ডিপেন্ড করে কেসগুলো রিলিজ করা হয় ঢাকাতে। সো দ্যার ইজ এ হিউজ ব্যাকলগ বিকজ তাদের জনবল কম, মামলার সংখ্যা বেশি। ইজ ওয়ান অফ দি ব্যাকলগ। সেকেন্ড ব্যাকলগ হচ্ছে দেশের কান্ট্রি কন্ডিশন। বাংলাদেশে যখন হরতাল, অবরোধ, জনজীবন বিষণ্ণ হয়ে যায়, তখন কোনো কোনো সময় সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে ইউএস কনসুলেট ঢাকার কার্যক্রম বন্ধ রাখে। সেটা একটা বিলম্বের কারণ হতে পারে। এটা নাম্বার 2। নাম্বার 3, সবচেয়ে বেশি বিলম্ব সেটা হলো, যেমন ধরুন একজন ইন্টারভিউতে গিয়েছেন ফাইভ ফ্যামিলি মেম্বার নিয়ে, আউট অফ 5 ফ্যামিলি মেম্বার দেখা গেল একজনের একটা ডকুমেন্টের কমতি আছে, আরেকজনের ডকুমেন্টের ভুল আছে, অথবা সমস্ত ডকুমেন্ট কোয়ালিফাইড করার মতো, ভিসা দেওয়ার মতো অবস্থা নাই, অথবা ফার্দার ইনকোয়ারির প্রয়োজন, এডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের প্রয়োজন। এই কারণে হাফ অফ দি কেস বিলম্বিত হচ্ছে। তো এই হলো 3টে সমস্যার কথা আমি বললাম, যে কারণে জটলা পেকে আছে, অনেক কেস আটকে আছে এবং বিলম্বিত হচ্ছে। এটার সমাধান হচ্ছে আমরা যখন প্রসেসিং শুরু করি, DS-260 কনসুলেট প্রসেসিং শুরু করি, সেক্ষেত্রে কতগুলো সিভিল ডকুমেন্ট জমা দিতে হয়,
ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট জমা দিতে হয়, DS-260 আপলোড করতে হয়। এই কাজগুলো যদি পুঙ্খানুপুঙ্খরূপে না করা হয় এবং এখানে যদি ভুল থাকে, কিছু কিছু ভুলের কারণে হয়তো ন্যাশনাল ভিসা সেন্টার সেটা ডিটেক্ট করতে পারে না এই ভুল সমূহ। ইউএস কনসুলেট ঢাকা পোর্ট অফ এন্ট্রি যেটাকে বলা হয়, এরা কিন্তু ভেরি কেয়ারফুলি আবার দেখে, সেটা দেখে তারা যদি দেখে যে এখানে ভুল আছে বা এখানে তথ্যগত সামঞ্জস্য নাই, যেমন I-130 ফাইল করার সময় যে তথ্য দেওয়া হয়েছিল, পরবর্তী কনসুলেট প্রসেসিং এ ভিসা প্রসেসিং এ সেই তথ্যের সাথে সাংঘর্ষিক তথ্য আছে, অথবা বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছিল সেটা বর্তমান পর্যায়ে এখন আর গ্রহণীয় নয়। যেমন 2010 সালের আগে যারা অ্যাপ্লাই করছেন তাদের বার্থ সার্টিফিকেট কোনো 17 ডিজিট নাম্বার ছিল না, ইলেকট্রনিক পদ্ধতি ছিল না, বর্তমানে আপডেট করা হয়েছে। সুতরাং এখন ইন্টারভিউ দেওয়ার সময় ফর এক্সাম্পল সেটা আপডেটেড বার্থ সার্টিফিকেট নিতে হবে। যেমন ধরুন যারা হিন্দু ফ্যামিলি, তাদের 2010 সালের আগে কোনো ম্যারেজ সার্টিফিকেট ছিল না, সো হিন্দু বিবাহ আইনের সংশোধন এবং ম্যারেজ রেজিস্ট্রেশন প্রসেস আপডেট করা হয়েছে 2010 সালে। বর্তমানে যারা যাবেন তাদের আর ওই এক্সকিউজ নাই, তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেটা যদি না যায়, সে যদি মনে করে যে আমার বড় ভাই এসেছিল, আমার আমার চাচারা এসেছিল, তাদের এগুলো লাগে না, আমার লাগবে কেন, দ্যাটস নট দ্য রাইট আনসার। একসময় বার্থ সার্টিফিকেট ছিল না, শুধুমাত্র এফিডেভিট দিয়ে আসা যাইতো, পরবর্তীতে বার্থ সার্টিফিকেট, বর্তমানে বার্থ সার্টিফিকেট অলসো ডিজিটালাইজড। তো সমাজ সভ্যতার যুগের সাথে সাথে আইনের পরিবর্তন হয়, সংশোধিত আইন অনুসারে সংশোধিত ডকুমেন্টও আপনাকে নিতে হবে। দ্যাটস ওয়ান অ্যানাদার রিজন ফর ব্যাকলগ এন্ড ডিলে। ধন্যবাদ। আমাদের মজুমদার সাহেব, মজুমদার অ্যাটর্নি, আর আমাদের মোহাম্মদ মজুমদার, যিনি একজন দক্ষ এই ইমিগ্রেশনের বিষয়ে এত সুন্দর করে উনি বর্ণনা দিলেন, জটিলতাগুলো যে উনি তুলে ধরলেন, কি কি কারণে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে বা বিলম্বিত হচ্ছে। উনি কিছু কিছু যেগুলো হাইলাইট, যেসব এরিয়াতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এই কারণগুলো বশত অনেক কিছু দেরি হচ্ছে, উনি একটা এক্সাম্পল দিলেন। 5 জনের মেম্বার হইলে একজনের যদি সমস্যা হয় বাকিগুলো পিছিয়ে যাচ্ছে, বা এই যে রিলেটেড বার্থ সার্টিফিকেটের কথা আসছে, ম্যারেজ সার্টিফিকেটের কথা আসছে, 2010 সালের আগে কি পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে সাথে আইন, তারপরে আপনার প্রসেসিং সব কিছুই চেঞ্জ হচ্ছে। সুতরাং আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ ভুল যেন না হয়, আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু অ্যাট্রিবিউট করতে হবে, অ্যাটেনশন দিয়ে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে, এবং আপনাকে যাতে কনসুলেটে কোনো ঝামেলা না হয় সেই জন্যই আপনাকে এগুলা টোটালি ভালোভাবে রিচেক করে আপনাকে সাবমিট করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ, আমরা এটাও জানি, মজুমদার সাহেব আমার সঙ্গে একমত হবেন, যে আমরা যখন অনলাইনে আপলোড করি তখনও দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যায় 5 পেজ আপলোড করতে হবে, 3 পেজ আপলোড হয়েছে, 2 পেজ হয় নাই, বাট মেবি উনি মনে করছেন এটা আপলোড হয়ে গেছে, আসলে কিন্তু হয় নাই। তো সেই দিকে ওর টেকনিক্যাল কিছু কারণ আছে যেগুলা, এই জন্যই একজন যদি ভালো, আপনারা যখনই ফাইলগুলো প্রসেসিং করেন এখান থেকে নিউ ইয়র্ক থেকে যদি করেন, তাহলে একজন দক্ষ অ্যাটর্নি, যা ক্রেডিবল অ্যাটর্নির কাছে যাওয়া উচিত আমি মনে করি। সেইখানে গেলে আপনার এই সমস্যাগুলোর থেকে অনেক দূর থাকবেন, এবং তারা পুঙ্খানুপুঙ্খরূপে চেক করে, থরো চেক আপ করে এইগুলা ওনারা আপলোড করে থাকে বা আপনাদেরকে সহায়তা করে থাকেন। যেমন মজুমদার ভাই একজন আছেন, ওনার কাছেও আপনারা যেতে পারেন, উনিও আপনাদেরকে হেল্প করতে পারেন। এছাড়াও আপনার পছন্দের যদি কোনো উকিল থাকে, লয়ার থাকে, আপনারা যেতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। ইট কুড বি ইন নিউ ইয়র্ক, সেটা অন্যান্য এনি স্টেট থেকে আপনারা করতে পারেন, কোনো ঝামেলা নেই। আমি পরবর্তী যে প্রশ্নটা রাখবো সেটা খুব সচরাচর মজুমদার সাহেব আমাদের মধ্যে আসে, বা আমাদের কাছে প্রশ্ন আসে যে F4 ক্যাটাগরি কোন অবস্থা। আমরা জানি যে ভিসা বুলেটিনে গেলে আমরা দেখতে পাই, কিন্তু আপনাদের কোনো ইন্টারনাল কোনো মেকানিজম আছে কি না, যে এটাকে ত্বরান্বিত করার কোনো প্রসেস আছে কি না, আমরা সেটাও জানি। আপনারা অনেকে মেন্টেমাস করে এক্সপিডাইট করার জন্য ফেডারেল কোর্টে যায়। তো আপনার কাছে আর কোনো কিছু কি দর্শকদের উদ্দেশ্যে যারা এই সব ক্ষেত্রে এখন জর্জরিত আছেন বা ট্রাবল শুটিংয়ের মধ্যে আছেন, তাদেরকে একটু আস্থা দেওয়ার জন্য অন্য কিছু পন্থা কি আছে আমাদের, যেটা আমরা ওনাদেরকে শেয়ার করতে পারি? Well, thank you. So, আইন as usual, কোনো প্রকার আইনের ট্রাম্প সরকার আসার পরে কোনো প্রকার আইনের পরিবর্তন হয় নাই, বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রসেসিং এ এবং অন্যান্য কনসুলার প্রসেসিং এ ত্বরান্বিত করার কথা যেটা বলেছেন, এক্সপেডিটেড প্রসেস এখনো চালু আছে। সেটা হলো ভেরি সিরিয়াস কোনো ইস্যু যদি থাকে, যেমন সামবডি ফাইন্যান্সিয়াল সিরিয়াস হার্ডশিপ আছে, কোনো পিটিশনার বা বেনিফিশিয়ারি
সিরিয়াসলি ইল, ইল বলতে এমন ইল না বা ব্যথা হয়েছে হসপিটালে গেছে অপারেশন এরকম না, এমন কোনো সিচুয়েশন আছে যে লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, হয়তো ফিজিশিয়ানের বাঁচবে না, অথবা সেটা অনেক দীর্ঘদিন হসপিটালাইজড আছে, মেন্টাল এন্ড ইমোশনাল স্ট্রেচে আছে, মেবি সেই সমস্ত কারণে এক্সপেক্টেড করা যাইতে পারে। আর যেখানে ডিরেক্টিভ বেনিফিশিয়ারি আছে, F4 ক্যাটাগরি ডিরেক্টিভ বেনিফিশিয়ারি, যেখানে এই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ডিলের কারণে, সেক্ষেত্রে এক্সপেডাইট হইতে পারে। আর এই ধরনের এক্সপেডাইট প্রসেস যদি করেন, এর কোনো গ্যারান্টি নাই যে এক্সপেডাইট করবেই, এটা অনলি 41% চান্স দেন আপনি এক্সপেডাইট হবে। এছাড়া মেন্টেন্যান্স বিষয়টা হলো ভিন্ন। মেন্টেন্যান্স বিষয়টা হলো যদি গভর্নমেন্ট কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অ্যাকশন না নিয়ে, যেমন অ্যাসাইলিমের পরিবেশ 10 বছর আপনাকে হিয়ারিং দিচ্ছে না, দেন কজ অফ অ্যাকশন হলো ম্যান্ডামেস ইস্যু। বাট কনসুলার প্রসেসিংটা ওই রকম না, কারণ তাদের ব্যাকলগের কারণে তারা ব্যাকলগ হয়ে আছে সাধারণত, ওখানে ওটা প্রযোজ্য না। মেবি আর্টিকেল 78 আই এম নট শিওর এটা প্রযোজ্য কিনা, বাট আদার দেন দ্যাট আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কারণ ট্রাম্প প্রশাসন যেখানে দরিদ্র হতভাগা নিরীহ জনগোষ্ঠী, যেমন মেডিকেল, যেমন ইমিগ্রেশন, যেমন আনডকুমেন্টেড এলিয়েন, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ফান্ড আগে ছিল সেটা তো বৃদ্ধি তো করেই নাই, বরং সেখানে কমিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে এটাও একটা কারণ ইমিগ্রেশন প্রক্রিয়া স্থূল হচ্ছে, অর্থাৎ স্থবির হয়ে আছে, আসতে চলছে। জি, ধন্যবাদ মঞ্জুর ভাই। আসলে উনি যে কথাগুলো বলছেন খুবই বাস্তব এবং বাস্তব নিরীক্ষে কথাগুলো বলছেন, এবং মজুমদার সাহেব যে ওনার যে পেশা, ওনার যে প্যাশন, এবং উনি যেভাবে সার্ভিস দিচ্ছেন কমিউনিটিকে, তাতে আমরা ধরে নিতে পারি যে ভেরি মাচ ক্রেডিবল। এবং ওনারা, আমরা TVN 24 আমরা চেষ্টা করি সত্য এবং তথ্যভিত্তিক এবং অথেন্টিক যে ইনফরমেশনগুলো, সেটাই আমরা শেয়ার করার মাধ্যমে চেষ্টা করি। আমাদের বিজ্ঞ যারা অ্যাটর্নিরা থাকেন, যারা প্যারালিগাল থাকেন, যারা এই ইমিগ্রেশন ওয়ার্ল্ডে যারা কাজ করছেন বহুদিন ধরে, যারা আমরা প্রফেশনাল, তাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। অ্যান্ড আমাদের মোহাম্মদ মজুমদার, অফকোর্স হি ইজ এন এন্টিটি এবং হি ইজ ওয়ান অফ দেম। তো মজুমদার সাহেবের কাছে আমার আরেকটা প্রশ্ন, এই আজকে যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছি, আমরা পরবর্তীতে অন্যান্য সাবজেক্টে যাব। কিছু প্রশ্ন আমার ফেসবুকে অলরেডি চলে এসছে, আমি আপনাকে শেয়ার করব। তো আমরা যেটা আপনার কাছে জানতে চাই মোহাম্মদ মজুমদার, সেটা হচ্ছে এখন কমিউনিটিতে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে। যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা অ্যাসাইলাম সিকার্স আছে, ট্রাভেলের যে রেস্ট্রিকশন দেখা যাচ্ছে এখন, অনেকেই বাড়িঘর যাচ্ছেন না, ট্রাভেলের টিকিট করে আবার টিকিট ক্যান্সেল করছেন। এই সম্বন্ধে আপনার কি বলার আছে? মানে যাদের গ্রিন কার্ড আছে তারা দেশে যেতেও এখন ভয় পাচ্ছেন, আসার পরে কি হয়, এয়ারপোর্টে কি ফেস করে, ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করে, বা কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা। তো এইটা সম্বন্ধে আপনার এই বিষয়টা নিয়ে সবাইকে স্পর্শকাতর বিষয় আমি জানি, তারপরও যেহেতু আপনারা প্রতিনিয়ত এগুলো ডিল করছেন, তাই জন্যই আপনাকে জিজ্ঞেস করা। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকের কোশ্চেন, আমার গ্রিন কার্ড আছে বা টেম্পোরারি গ্রিন কার্ড আছে, আমি দেশে যেতে পারবো কিনা, গ্রিন কার্ড নিয়ে দেশে গিয়ে ফিরে আসবে না, অনেকে ভয় লাগাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত অমূলক ভয়। এটা আপনার যদি গ্রিন কার্ড থেকে থাকে, বৈধ পথে গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনার আপনার ভয় পাওয়ার কোনো কারণে নেই। আপনি যদি 1 বছরের মধ্যে ফিরে আসেন, কোনো অসুবিধা নাই। তবে আমরা সবাইকে বলি 6 মাসের আগে ফিরে আসার জন্য, কারণ 6 মাসের পরে যদি বেশি থাকেন, সেটা আপনার সিটিজেনশিপের জন্য ওই টাইমগুলো আবার ডিডাক্ট হয়ে যায় পুরো জিনিসটা। সেটা মাথায় রেখে যদি আপনি 1 বছরের মধ্যে ফিরে আসেন এবং যদি রিজনেবল হয়, আজকে গেছেন আবার 10-12 মাস পরে ফিরে আসছেন, আবার 7 বছর বা 2 বছর পরে যাবেন, ইউজুয়াল। বাট এখানে দেখা গেল অনেকে গ্রিন কার্ড পেয়েছেন, সেই গ্রিন কার্ডটা আপনি পাওয়ার আগে অন্য নাম আরেকটা পিটিশন পেন্ডিং ছিল, অথবা অন্য ডেট অফ বার্থে অন্য নামে ছিল, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এখানেও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি ওখানেও ছিল, এখানেও আছে। সুতরাং এই যে মাল্টিপল আইডেন্টিটির কারণে, এটা শুধু এখন না, এই ওবামার আমলে বা আরো আগে আমলে অনেক সময় আমরা পেয়েছি এরকম এয়ারপোর্টে, যারা ডিটেক্ট করেছে যে দিস পিপল হ্যাভ মাল্টিপল আইডেন্টিটি, দেয়ারফর তাকে এন্টি ইস্যু করে কোর্টে পাঠানো হয়েছে। সুতরাং আগেও ছিল, বাট বর্তমানে জিনিসটা কিছুটা বেশি হচ্ছে, কারণ বর্তমান প্রশাসন কিছু স্ট্রিক্ট। বিভিন্ন ফোর্ড ব্যাংককে কেবল নোটিফিকেশন করা হয়েছে যে বিভিন্ন ব্যাপারে যেন ফোর্ড ব্যাংকটি অত্যন্ত সতর্ক থাকে, যেন টেরোরিজম আসতে না পারে, যেন ফেক লোক আসতে না পারে, ভুয়া গ্রিন কার্ড দেয় ঢুকতে না পারে।
তো এই জন্য যাদের গ্রিন কার্ড এই ধরনের সমস্যা, আপনার সমস্যা আপনি নিজেই জানেন, আমি জানবো না, জামান ভাই জানবে না। আপনি যদি জানেন যে আপনার গ্রিন কার্ডটা পাওয়ার আগে আরেকটা গ্রিন কার্ড ভিন্ন নামে ফাইল করেছিলেন, তো ইউ শুড নট ইভেন ট্রাভেল, ইউ শুড টক টু ইউর অ্যাটর্নি প্রাইভেটলি যে আপনি কি করণীয়। আমরা উন্মুক্ত বাতাসে এখানে বসিয়া সব সব উপদেশ দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, এবং এটা ইট আনইথিক্যাল অলসো। সুতরাং কিছু কিছু বিষয় আপনারা পরামর্শ নেবেন। অ্যাগেন, যদি আপনি বৈধ পথে গ্রিন কার্ড পেয়ে থাকেন, বিবাহের মাধ্যমে হোক, এমপ্লয়মেন্ট বেসিস হোক, অ্যাসাইলামের মাধ্যমে যদি বৈধ পথে পেয়ে থাকেন, ইউ আর গুড। বাট অ্যাসাইলাম জিনিসটা হলো আবার ভিন্ন। যদি বলে যে বাংলাদেশ থেকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পরিত্যক্ত হয়ে দেশ ত্যাগ করেছেন, এবং এখানে আরো উল্লেখ করেছেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যে স্বদেশে গেলে আপনাকে হত্যা করা হবে, গুম করা হবে, মেরে ফেলা হবে, এইসব কথা বলে যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনি আবার ওই সেম দেশে যাবেন না। দ্যাট শুড বি এ ট্রিগার, এ প্রবলেম। তো আদার দেন দ্যাট, জেনারেল রুল অফ থাম হচ্ছে একদম গ্রিন কার্ডধারী এবং একদম সিটিজেনের অলমোস্ট সেম অধিকার। হি ক্যান গো এভরিওয়্যার হি ওয়ান্ট, হি ক্যান কাম ব্যাক রিজনেবল টাইম। আবার দেখা গেল কি বছরে 4 বার আপনি বাংলাদেশে যাচ্ছেন আসছেন, তখন তারা কোশ্চেন করে যে আপনি এত বেশি কাজ যদি বাংলাদেশে থাকে তাহলে আপনি বাংলাদেশেই থাকেন। লোকলাক বেশিরভাগ সময় তো আপনি বাংলাদেশে থাকেন, সেক্ষেত্রে তার পরবর্তী তাদের অধিকার আছে, তারা গ্রিন কার্ড রেখে আপনাকে ভিজিট ভিসার পারমিশন দিতে পারে। সুতরাং এই সমস্ত বিষয়ে ট্রাভেল করার আগে যাদের সন্দিহান, যারা ভয় পাচ্ছেন বা যারা সমস্যাগ্রস্ত মনে করেন, দে শুড কনসাল্ট উইথ অ্যান অ্যাটর্নি প্রাইভেটলি। জি জি। তো খুবই সুন্দর লাগলো, খুবই চমৎকার উত্তর দিয়েছেন আমাদের মোহাম্মদ এল মজুমদার। উনি যে কথাগুলো বললেন আপনারা দর্শক অবশ্যই এটা আমলে নেবেন, কারণ উনি অনেকগুলো টিপস কিন্তু দিয়েছেন, অনেকগুলো টিপস দিয়েছেন অলরেডি। এই ফাঁকে ফাঁকে অনেকগুলো কথা বলেছেন, যাতে গ্রিন কার্ড আছে কিন্তু আপনি প্রিভিয়াসলি কোনো কিছু একটা এঙ্গেজ ছিলেন, ইভেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে হতে পারে, বা আপনার অন্যান্য কোনো একটা এফআইআর ছিল বা কোনো একটা ইস্যু ছিল যেটা আপনি ক্লিয়ার হয় নাই, এবং আপনি এখানে গ্রিন কার্ড পেয়ে গেছেন, ভালো কথা, কিন্তু ওরা যদি এটা কম্পিউটারে নক করতে পারে, ধরতে পারে, তখন কিন্তু আপনি ইউ আর ইন ট্রাবল। তো এটার ভিতরে আমি জানি না, মজুমদার সাহেবও জানেন না, সুতরাং এটা আপনিই ভালো বলতে পারবেন যে আপনি কি করেছেন আগে, আপনার লাইফস্টাইলটা কি ছিল, কোন ডিসিপ্লিনে ছিল, সেটা হলো বড় জিনিস। আপনাকে এখানে ইমিগ্রেশনের যে নিয়ম নীতি আছে, নিয়ম প্রণালী আছে, সেগুলোর ভিতরে আপনাকে ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দ্যাট রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা আমরা সবসময় বলি। এবং আমাদের যারা বিজ্ঞ অ্যাটর্নিরা আছেন, যারা ল ফার্মে আছেন, যারা মজুমদার ভাইদের মতো লোকজন যারা আছেন, তারা সবসময় এই কথাটাই বলেন যে কিভাবে কি করতে হবে। যদি আপনারা আমলে না নেন, অবশ্যই আপনারা ট্রাবলে পড়বেন, এটাই স্বাভাবিক। সুতরাং আমি রিকোয়েস্ট করবো আমাদের সম্মানিত দর্শকদেরকে, যারা এই ভোগান্তিতে ভুগছেন, আপনারা এগুলো থেকে পরিত্রাণ পান এবং ভালোভাবে আপনারা সুন্দরভাবে দেশে ফিরে আসবেন, যাবেন, আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মজুমদার ভাই কিন্তু একটা কথা এখানে বলেছেন যে আপনি বারবার যাবেন, 4 মাস 5 বার যাবেন, তখন তারা অবশ্যই সন্দেহ করবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে কেন তুমি এতবার যাচ্ছ, তাহলে তুমি দেশেই থাকো, এখানে কেন থাকবা। তো ইট ইজ এ ভ্যালিড রিজন উনি যেটা কোট করেছেন। আমরা একজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনে। কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। সালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম, যেমন ভাই। জি সাধু ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমি সিটিজেন, আমি আমার ভাই আমার বোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু দেখা গেল কি আমার আব্বার লাস্ট নামের সাথে আমার আমার মানে আইডি জন্ম বার্থ সার্টিফিকেটের সাথে 2টা লেটার ভুল, মানে রফ আর কি। আচ্ছা রফ তো আর ও বি, লাস্টে আমার কাছে বি, আর আমার বাপ ভাই বোনের আছে আপনার এফ। আচ্ছা যার জন্য আমি তো এখন কনফিউজে পড়ে গেছি, কিন্তু ওদেরটা রাইট, আমারটা মানে ভুল, মানে আমার বার্থ সার্টিফিকেটটাই ভুল। আমি কি আমার বার্থ সার্টিফিকেটটা সংশোধন করবো, নাকি মানে আমার বাপ না আমার ভাইদেরটা সংশোধন হবে? কারণ ওদেরটা রাইট, মানে এখন আমি কোনটা করলে আমার জন্য বেটার হয়? এই দেশে আইনে কি বলে? ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার স্পেলিং মিস্টেক বলছেন আপনি। তো এখানে ওয়ার্ডগুলোর কিছু চেঞ্জ আছে হয়তো বা। আমাদের মজুমদার সাহেব উনি ভালো বলতে পারবে। মজুমদার ভাই, ওনার যে সমস্যাটা আপনি বুঝতে পেরেছেন না? এখানে আপনার বানান ভুল হয়েছে। এটার জন্য সবচেয়ে ইজি পথ হলো DS-260 ফিল আপ করার সময় এটা ক্লিয়ার করা যাইতে পারে। আর আরেকটা কোশ্চেন ছিল, আপনার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে নাকি ওনাদের নামের সাথে সামঞ্জস্য, সেখানে উত্তর হবে যেহেতু আপনার বার্থ সার্টিফিকেটটা অলরেডি গভর্নমেন্টের কাছে আছে এবং সেটা দিয়ে আপনি এখানে আসছেন বা এখানে গ্রিন কার্ড পাইছেন, আর আপনার ভাইদেরটা এখনো দেওয়া হয় নাই, এখনো উনি আসেন নাই, সেক্ষেত্রে জেনারেল সাধারণ রুল হবে আপনারটার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে। যেমন আপনারা বাবা এবং ওনাদের বাবা একই বাবা, একই বাবার একই
সেম নামে হওয়া উচিত, সেম স্পেলিং হওয়া উচিত, এবং সেটা ফলো করা হবে, আপনারটাই ফলো করা উচিত। আবার আপনি আরো বলেছেন যে আপনারটা রং, ওনাদেরটা রাইট, বাট রংটা দিয়ে তো আপনি আসছেন, রংটা এই রেকর্ডে যেহেতু আছে, সাধারণ রুল হলো ওভাবেই রেখে দেওয়া। তবে ফাইনালি এটা প্রসেস করার আগে আমি আবারও জামান ভাইয়ের সাথে একমত, আপনি পার্সোনালি কোনো ল ফার্মের সাথে বা কোনো এক্সপার্টের সাথে কথা বলিয়ে সেটা প্রসেস করা ভালো হবে। কারণ আমরা এখানে আপনার সমস্ত ডকুমেন্ট না দেখিয়ে কিছু কথা বললাম, সেটা আপনার ক্ষতিও হইতে পারে। আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। অ্যাগেন প্লিজ স্পিক টু সামবডি প্রাইভেটলি এন্ড দে উইল বি এবল টু রিজলভ ইউর প্রবলেম। ধন্যবাদ, ধন্যবাদ মঞ্জুর সাহেব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন কলার আছেন, কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি পলিটিক্যালে চালান বুঝি, তো গ্রিন কার্ড করছি, চলতেছে। আচ্ছা, তো আমি মানে এটা সিস্টেম আছে মানে বিবাদী মামলা দিয়ে মেন্টেনেন্স এটাকে এটা করে টানা যায়, এটা করাটা হবে কিনা, আর করতে কত কত টাকা লাগবে? আমি বুঝছি। ওকে, সো যদি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করে থাকে, কথাটা ইকো হচ্ছিল, তো ইকো হচ্ছিল, আমি কথাগুলো ক্লিয়ার। মজুমদার সাহেব, আপনি কি বুঝতে পেরেছেন না প্রশ্নটা? আমি যতটুকু বুঝছি, আচ্ছা, আচ্ছা, বলেন, বলেন। যেমন বিষয়টা হচ্ছে উনি পরীক্ষা সালে মূল করছে, এখন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ডিলে হচ্ছে। সো ডিলে হওয়ার কারণ হলো, যখন I-485 বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করা হয়, এটা FBI ইনভেস্টিগেশন হয়। FBI ইনভেস্টিগেশনে ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত গ্রিন কার্ড ইন্টারভিউ দেয় না। ইতিপূর্বে টেররিস্ট, সেপ্টেম্বর 11 টেররিস্ট অ্যাটাকের আগে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউটা হয়ে যেত FBI ক্লিয়ারেন্স ছাড়াই, বাট বর্তমানে এটা অত্যন্ত স্ট্রিক্টলি ফলো করা হয়। তো আপনার জন্য উচিত হবে আপনি ওয়েট করা। মেন্টেনেন্স আপিল করে যখনই করবেন, সেখানে গভর্নমেন্ট উকিল যখন আর্গুমেন্ট করবে যে আপনার FBI ক্লিয়ারেন্স নাই, সেখানে আপনি লুজ করবেন, এবং মেন্টেনেন্স আপিলে ভেরি এক্সপেন্সিভ। সো সেই বিষয়টা আপনি কোনো লয়ারের সাথে $100 খরচ করিয়ে আপনার আশেপাশে কোনো অ্যাটর্নির সাথে বসিয়ে কথা বলেন। বাট আমি যতটুকু আপনার থেকে শুনছি, আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনি ওয়েট করেন, আপনি ইন্টারভিউ আসবে। জি, ধন্যবাদ। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ভাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমার নাম তাওসিফ। আমি আমার একটা আঙ্কেলের জন্য কথা বলতেছি। জি। আমার আঙ্কেলের 10 বছরের গ্রিন কার্ড আছে। জি। তো উনি ওই সাবওয়েতে একটা টিকিট পাইছিল। জি। তো উনি এক সপ্তাহের মধ্যে ওই টিকিটটা পে করে দিচ্ছে অলরেডি। জি। ওনার কি কোনো সমস্যা হবে? আচ্ছা, এটা যে আপনি আজকে এই প্রসঙ্গে আমি একটু বলি, সেটা হচ্ছে এটাকে বলে কোয়ালিটি অফ লাইফ অফেন্স। যেমন সাবওয়ে টিকিট না দিয়ে ঢুকে গেছে, পয়সা না দিয়ে ঢুকে যারা টিকিট খায়, যেমন দোকানে গিয়ে যারা শপ কিপিং করে, এই যে কোয়ালিটি অফ লাইফ অফেন্সটা কিন্তু গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট সিরিয়াসলি নিয়ে থাকে। তবে যেহেতু এটা মাইনর এবং টাকা পে করছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ডিসপোজিশন রেকর্ড বলা হয়। টাকা যে পে করছেন এবং পে করার ফলে আপনাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে বা ডিসচার্জ করা হয়েছে, এটাকে বলে ডিসপোজিশন রেকর্ড। এটা আপনাকে প্রডিউস করতে, অর্থাৎ দেখাইতে হবে সিটিজেনশিপ ইন্টারভিউর সময়। এছাড়া কোনো প্রবলেম হবে না। বাট বি কেয়ারফুল, এই ধরনের অফেন্স গুলা লেক এন্ড রাইলি অ্যাক্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সাধারণ পাবলিকের উপর মাঝে মধ্যে তারা ইমপ্লিমেন্ট করে। ভবিষ্যতে আমাদের দর্শকেরা, আমাদের প্রিয় ভাই বোনেরা, আপনারা যেন ভাড়া না দিয়ে না ঢোকেন, ভাড়া না দিয়ে এমপিএতে বাসে ঢোকা এবং কেমার্ট, শপিং মল, বিভিন্ন শপিং মলে গিয়ে ছোটখাটো একটা জিনিস নিয়ে ফেলা, এগুলো থেকে বিরত থাকবেন। দিস ইজ গোইং টু বি সিরিয়াসলি এফেক্টিং ইউর লাইফ। ধন্যবাদ, ধন্যবাদ। আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন, এবং মজুমদার সাহেব আপনাকে আরও অনেক কিছু তথ্য দিয়েছেন, দ্য রিজন বাহাইন্ড, এবং এগুলো থেকে বিরত থাকা আমাদের একেবারেই বাঞ্ছনীয়। কারণ এগুলো সিরিয়াস ক্রাইম। কারণ আপনি টাকা না দিয়ে আপনি সাবওয়ের এই যে আপনার স্ট্যান্ডস্টিলটা আপনি ক্রস করছেন, ট্রান্সটাইলটা ক্রস করছেন, এটা তো একটা বিশাল বড় অফেন্স। সুতরাং আপনি টাকা পেমেন্ট করেছেন, ভালো কথা, কিন্তু মঞ্জুর ভাই যে কথাগুলো বলেছেন, উনি যে কথাগুলো আপনাদেরকে শেয়ার করেছেন, যেগুলো আমলে নেবেন, প্লিজ নেক্সট টাইম এগুলো করবেন না। তাতে আপনাদেরই বিড়ম্বিত হবেন, আপনারাই বিড়ম্বনার মধ্যে ফেসে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম মোহাম্মদ এন মজুমদার মাশরাফুল্লাহ ওনার সঙ্গে। মজুমদার সাহেব, আমার কাছে কিছু প্রশ্ন আসছে, আমি দিচ্ছি আপনাকে। ইমতিয়াজ সাহেব উনি ফেসবুকে প্রশ্ন রাখছেন যে আমার খালা US সিটিজেন,
আমার নানির জন্য অ্যাপ্লাই করেছেন, IR5 ক্যাটাগরিতে, DQ নম্বরে কোয়ালিফাইড হয়েছে। ইন্টারভিউ 60 ডেজের মেইল আসতেছে, বাট ইন্টারভিউ ডেট এখনও পাইতেছি না। ইন্টারভিউ ডেট পেতে আনুমানিক কতদিন সময় লাগবে, নাকি আমি কোনো লয়ারের শরণাপন্ন হব? ওর যেটা বলছিলাম, দ্বিতীয় হওয়ার পরে যারা অপেক্ষা করতেছে ঢাকা থেকে স্লট নেওয়ার জন্য, ইন্টারভিউ তারা নিবে কিনা, নেওয়ার মতো তাদের সময় হয়েছে কিনা, স্কেজুল অ্যাভেলেবেল আছে কিনা, এক্ষেত্রে আর কিছু করণীয় নাই, ওয়েট করাই ভালো। তবে যদি এখানে সিরিয়াস আপনার নানি যদি সিরিয়াসলি ইল হয়ে থাকে, অথবা আপনার খালা যদি সিরিয়াসলি ইল হয়ে থাকে, যেটা কথা আগেই বলছিলাম, সিরিয়াস ক্রনিক ডিজিজ, লাইফ থ্রেটানিং ডিজিজ থেকে থাকে, বা অন্য কোনো সিরিয়াস গ্রাউন্ড থাকে যে আপনাকে ইমিডিয়েটলি লাইনে না রেখে ইমিডিয়েটলি আনা দরকার, সেক্ষেত্রে 1 সপ্তাহের ভিতরে উনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। এটাকে বলা হয় এক্সপেডিয়েটেড প্রসেস রিকোয়েস্ট, বাট এটা কেস বাই কেস এবং এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস ছাড়া অ্যাপ্রুভ হয় না। আপনার কোশ্চেনের জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আমাদের মোহাম্মদ এন মজুমদার ভাইকে অনেক ধন্যবাদ, কারণ উনি এত সুন্দর করে, এত ইজিলি, ভেরি এত সুন্দর করে বোঝাচ্ছেন। আসলে এটা মানে প্রশংসনীয়, কারণ সবাই ভালো করে বোঝাতে এইটাও একটা কিন্তু একটা অ্যাসেট এবং একটা ক্রেডিবিলিটি, যে মানুষকে করসপন্ড করাটা, কমিউনিকেট করাটা একটা বিশাল ব্যাপার। মজুমদার সাহেব, আরেকটা আমাদের দেওয়ান মালিক ভাই আপনার খুব ভক্ত, উনি আপনার ফোন নাম্বার চেয়েছেন, তো আমি আপনার ব্রাউজ অফিসে যাওয়ার জন্য অনুরোধ করছি নাকি, আর আপনি যদি ফোন নাম্বার দিতে চান অবশ্যই ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। দেওয়ান মালিক ভাই, মজুমদার ভাই অফিস তো প্লেন ভিউ রোডে ওনার অফিস, ব্রাউন্সে আপনি যেতে পারেন এবং ওনার সঙ্গে যোগাযোগ করতে, ওনার ওয়েব পেজও আছে, আপনার ওখানেও ফোন নাম্বার পেয়ে যাবেন, ওনাকে আপনি ফোনে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ দেওয়ান মালিক ভাই। বড়ুয়া বাপ্পা, উনি বাংলাদেশ থেকে এখন EB3 ইন্টারভিউ কোন ইয়ারে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, EB3 ভিসা বুলেটিন কি কারেন্ট হবার পসিবিলিটি আছে কিনা 2026-এ, উনি জানতে চাচ্ছেন জনাব বড়ুয়া বাপ্পা। হলো, আমি বলি এইভাবে, যারা কখন অ্যাপ্লাই করছেন সে থেকে আনুমানিক এখন 4 ইয়ার থেকে একটুখানি বেশি সময় লাগছে। আচ্ছা, তো আপডেট আমার কাছে আছে। EB3 ইজ ভেরি ভেরি গুড বাট ভেরি ইম্পর্টেন্ট। আপনার স্পন্সর যিনি করছেন উনি এখনো বিজনেসে আছে কিনা, স্টিল ইন্টারেস্টেড কিনা আপনাকে এমপ্লয় করার জন্য, স্টিল তার ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে কিনা আপনাকে এমপ্লয় করার জন্য, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিফোর EB3 ভিসা অ্যাপ্রুভ হয়ে গ্রিন কার্ড নিয়ে আসার জন্য। আপনার কোশ্চেনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আশা করি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া। আমাদের কাছে একজন একটি শর্ট প্রশ্ন করেছেন, আনাবাজ যারা, USA তে স্টাডি ভিসা কি অ্যাভেলেবল, স্টাডি ভিসাটা কি অ্যাভেলেবল কিনা উনি জানতে চাচ্ছেন। গুড কোশ্চেন। স্টাডি ভিসা ওয়াইডলি অ্যাভেলেবল, বা সম্পূর্ণ নীতি মেনে চলতে হবে। এটা এমন কিছু না, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসিয়া এখানে আসার পরে হয়তো ছাত্র হইলেন না, ক্যাম্পাসে গেলেন না, এখানে থাকলেন পরবর্তী বা অন্য কোনোভাবে থেকে গেলেন, এই ধরনের সুবিধা কিন্তু এখন নাই। এই প্রসঙ্গে আমি একটুখানি বলি, আমরা এখন এই কয়েকদিনে অনেক মেসেজ পাচ্ছি, যেমন একজন ভিজিট ভিসা এখানে আসছে, তাকে এখানে 3 মাসের রিএন্ট্রি দিছে, সে কিন্তু 3 মাসের পরবর্তী এখানে আসে, সাথে সাথে ঢাকা এমবেসি থেকে নোটিফিকেশন আসছে যে ভিসা রিভোক, যে 5 ইয়ার ভিসা ছিল সেটা রিভোক করা হচ্ছে। সুতরাং দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান প্লে গেম। আপনি আসতে পারেন, স্টুডেন্ট ভিসা আসতে পারেন, স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে, বাট মেক শিওর আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে এবং মন মানসিকতা আপনি রেডি আছেন ইউনিভার্সিটি গিয়ে স্টাডি করার জন্য। আর যদি মনে করেন যে এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবেন, আশা করেন স্কুলে যাবেন না, তাহলে আপনাকে হন্য হয়ে খুঁজবে FBI। There is allocated lots of money for this purpose. So এটা আপনাকে ভয় লাগানোর জন্য বলতেছি না, যাতে ইউ আর ওয়েলকাম, বাট মেক শিওর ইউ কাম এন্ড স্টাডি। জি জি, আপনাকে সোললি স্টাডি পারপাসে আসতে হবে। ইউ ক্যানট, আপনি অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবেন না। আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন, ইউ হ্যাভ টু স্টাডি, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ, তাই না? ইয়া। আচ্ছা, আমাদের সালমা সাকি, উনি জানতে যাচ্ছেন স্টুডেন্ট ভিসা কি দিচ্ছে বাংলাদেশে, প্লিজ একটু জানাবেন। স্টুডেন্ট ভিসা কি বাংলাদেশে দেওয়া হচ্ছে নাকি? বাংলাদেশে স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে। এরা হেভিলি স্ক্রুটিনি করছে যে বোনাফাইড বা রিয়েল রিজনে মানুষ স্টাডি করতে আসছে কিনা। এন্ড অ্যাগেন আসার পরে আপনাদেরকে ওয়েলকাম, সরকারও আপনাদেরকে ওয়েলকাম জানায়, বাট দ্যাট হ্যাজ টু বি রিয়েল স্টুডেন্ট। স্টুডেন্টের নামে যেন অন্য পন্থা অবলম্বন করার চেষ্টা করলে, এটা বর্তমান পর্যায়ে এটা তারা কঠোর শাস্তি দমন করতেছে। FBI কে প্রচুর ক্ষমতা দিচ্ছে এবং ওই খাতে প্রচুর পয়সা ইনভেস্ট করছে, বা তারা মনে করে যে বহির্বিশ্ব থেকে যারা স্টুডেন্ট বিষয়ে আসে, তারা এখানে বিভিন্ন রকমের আন্দোলনে সংগ্রামে ইনভলভ হয়। তারাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তাদের বাসায় তারাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে
ধ্বংস করার মধ্যে স্টুডেন্ট বিষয়ধারী ছিল। এই থেকে একটা স্টিগমাটাইজ করা হয়েছে, একটা আঙ্গুলের নির্দেশনা করা হয়েছে স্টুডেন্ট বিষয় যারা আসে এদের একটি অংশ এখানে কিছু নৈরাজ্যজনক কাজকর্ম করার সম্ভাবনা আছে। এই জন্য তারা স্ট্রিক্টলি এখন ট্রাম্প প্রশাসন খবর রাখতেছেন। ধন্যবাদ, ধন্যবাদ মজুমদার সাহেব আপনাকে। এত সুন্দর করে আবারও বলছেন। ইমতিয়াজ আহমেদ ইউএস গ্রিন কার্ড হোল্ডার, উনি ইউএস গ্রিন কার্ড ওয়াইফের হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে এই ক্যাটাগরি কি F2A ক্যাটাগরি হবে? গ্রিন কার্ড হোল্ডারের ওয়াইফ হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে ব্যাকলগের জন্য আনুমানিক কত বছর সময় লাগতে পারে ভিসা পেতে? এখন বলতে গেলে এটা একটু হবে, বাট সময় লাগবে 2 বছর, সরি 7 বছর থেকে বেশি, অলমোস্ট 5 ইয়ার। 5 ইয়ার্স। তবে তবে আবার এখানে বলে রাখি, যেমন আপনি এখন গ্রিন কার্ডধারী 3 বছর হয়েছে আপনার, তো 2 বছর পরে আপনি এখন গ্রিন কার্ডধারী হিসেবে অ্যাপ্লাই করলেন, যখন সিটিজেন হবেন ওখানে আপডেট হলে তখন এটা আবার কারেন্ট হয়ে যাবে। সুতরাং যত আগে পারেন তত আগে অ্যাপ্লাই করবেন। as soon as you become a citizen, আজকে সিটিজেন যদি হন আজকে এটা আপনি আপলোড করতে পারবেন, অনলাইনে যদি ফাইল করে থাকেন, আর যদি ম্যানুয়ালি ফাইল করে থাকেন মেল করতে পারবেন, সিটিজেনশিপ সার্টিফিকেট দেন আপডেট হবে। ধন্যবাদ, ধন্যবাদ মজুমদার সাহেব আপনাকে। ইমতিয়াজ আহমেদ, আশা করি আপনার উত্তর সুন্দরভাবে পেয়েছেন এবং মজুমদার সাহেব অত্যন্ত চমৎকারভাবে আপনাকে বর্ণনা দিয়েছেন কি অবস্থা এটা ক্যাটাগরিটার। অশেষ ধন্যবাদ। এই ইতিমধ্যে আমাদের সঙ্গে আরও দুজন দর্শক আমাদের যুক্ত হয়েছেন ফোনে। কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মঞ্জুরুল্লাহ ব্রঞ্জ থেকে ফোন করছি। জি। আমার অ্যাটর্নি সাহেবের সাথে একটা প্রশ্ন ছিল। জি। আমার প্রশ্ন হলো যে আমার মাওই মানে আমার বোনের হাজবেন্ডের শাশুড়ি, সরি আমার বোনের শাশুড়ি তার ছেলের জন্য দরখাস্ত করছিল। সেই দরখাস্ত অ্যাপ্রুভ হয়ে এখন হলো এম্বাসিতে চলে গেছে। ইতিমধ্যে আমার বোনের শাশুড়ি মারা গেলেন। এখন এই কেসটা কোনো ডিল করার কোনো ওয়ে আছে কিনা এবং করলে কতদিন লাগবে? জি। না, আপনার যে আবেদনকারী যদি মারা যায় সেক্ষেত্রে সাবস্টিটিউট স্পন্সর অর্থাৎ তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকেও সাবস্টিটিউট স্পন্সর হিসাবে ফাইল করতে হবে। ইভেন কি সাবস্টিটিউট স্পন্সরও কেস বাই কেস অনেক সময়, বেশিরভাগ সময় অ্যাপ্রুভ হয় না এবং অনেক বিলম্বিত হয়। আর যদি বেনিফিশিয়ারি যিনি আসবেন উনি যদি মারা যায়, দেয়ার ইজ নাথিং টু ডু, এটা কেস ইজ ক্লোজ। বুঝতে পেরেছি। আশা করি ভাইয়া আপনার উত্তর পেয়েছেন, সেইভাবে আপনি দেখবেন। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, কে আছেন নাম বলে প্রশ্ন করুন ভাই। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হলো, মানে জি। বাতিজি সিটিজেন আমেরিকান। হ্যালো। আপনার কথাটা তো ভাই ক্লিয়ারলি আসতেছে না। আপনি ক্লিয়ারলি কথা বলেন, জোরে কথা বলেন। ভাইজান, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি বলেন। আমার এক বাতিজি আমেরিকান সিটিজেন। জি। তো ওর একটা স্টুডেন্ট ছেলে আছে, ওনার সাথে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? জি। ওকে, আমি আশা করি এভাবে শুনুন, আপনার বাতিজিকে আপনি স্টুডেন্টের সাথে বিয়ে দেবেন কিনা এটা নেহাত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং সে কিভাবে এখানে আসছে, সে ভিসা আছে কিনা, ভিসা যদি ভায়োলেশন কোনো কিছু করছে কিনা, লিগালাইজ করা যেতে পারে কিনা, সে ব্যাপারে আপনি পার্সোনালি একজন অ্যাটর্নির সাথে অফিসে গিয়া কথা বলতে পারেন, সেটাই ভালো হবে। আমরা উন্মুক্ত বা আপনার যে কোশ্চেনটা করলেন সেই স্টুডেন্টটা কি ধরনের স্টুডেন্ট, সে ভালো মানুষ কিংবা খারাপ মানুষ, সেটা কি ধরনের আপনার ফ্যামিলির জন্য সুইটেবল হবে কিনা, অফকোর্স উনি ভালো মানুষ, বা সেটা আপনার ফ্যামিলির জন্য সুইটেবল হবে কিনা সেটা তো আপনাদেরই বিবেচ্য বিষয়। সো আমরা আপনাদেরকে উইশ অল দি বেস্ট, বাট বেস্ট হবে এটা আপনারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেন যে একটা স্টুডেন্টের সাথে আপনার এই মেয়েটাকে বিয়ে দেওয়া ঠিক হবে কিনা এবং মেয়েটার সাথে রাজি আছে কিনা। বেশি ইম্পর্টেন্ট হলো মেয়েটা রাজি আছে কিনা। আপনি যদি সাফাইয়া ওকে কোনো বিয়ে দিবেন হয়তো সে সেটা অ্যাকসেপ্ট করবে না, ওইসব অনেকগুলো বিষয় আছে। ওইসব বিষয় নিয়ে এটা সোশ্যাল ইস্যু, এটা কোনো লিগেল ইস্যু কিছু না। এটা সামাজিকভাবে আপনারা পারিবারিকভাবে সে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। আপনার কোশ্চেনের জন্য অসংখ্য ধন্যবাদ।
জি, ধন্যবাদ মজুমদার সাহেব আপনাকে। ইমতিয়াজ আহমেদ সাহেব আরেকটা প্রশ্ন রেখেছেন ফেসবুকে। উনি একটু আগে জানতে চাচ্ছিলেন যে গ্রিন কার্ড হোল্ডারের ওয়াইফ হাজব্যান্ডের জন্য যদি অ্যাপ্লাই করে, এটা কি F2A ক্যাটাগরির পড়ে? F2A ক্যাটাগরি? জি, ইয়েস। জি, তো ইমতিয়াজ সাহেব এটা F2A ক্যাটাগরি হবে, ঠিকই আছে। আশা করি আপনার আমরা এখন একটু সময় খুবই কম আমাদের কাছে, একটু বিস্তারিত আমরা আলাপ করতে চাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়া ইউজ করলে আমাদের কি ইম্প্যাক্টটা হবে আমাদের ইমিগ্রেশনের প্রসেসিংয়ে। মজুমদার সাহেব আপনি যদি একটু দয়া করে বলতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই ব্যাপারে কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার হয়েছে, ফোনোগ্রাফি নিয়ে এক্সিকিউটিভ অর্ডার আছে, মহিলাদের ছবি বিকৃত করে ছাপানোর ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার হয়েছে, যেমন একটা সেক্সুয়ালি ইনফোর্স কতগুলো ছবি দেওয়া হয়। আলেকজান্ডার ওকাসিও কর্টেজের ছবিও ওই নিউজে, হোয়াইট হাউসের একটা নিউজ ক্লিপে আমি দেখছি, এদের কতগুলো অনেককে বিকৃতভাবে বিভিন্ন ছবি যারা করে, এটা যেন নোটিফিকেশনের 24 ঘন্টার মধ্যে টেক ডাউন করা হয়, এই নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। তবে ইন্টারনাল একটা মেমো আছে, সেটা হলো যে সমস্ত হাই প্রোফাইল অ্যাপ্লিকেশন, যেমন I-4 গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, ফ্যামিলি পিটিশন, I-130 ফেরোল পিটিশন, গ্রিন কার্ড পিটিশন, এই ধরনের যেগুলো হাই প্রোফাইল পিটিশন, হাইলি ইউজ পিটিশন সমূহে এখন থেকে যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যার জন্য আবেদন করা হচ্ছে, ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং আইডেন্টিটি সেখানে ডিসক্লোজ করতে হবে। এবং FBI ইনভেস্টিগেশন অর্থাৎ একটা লোককে ইনভেস্টিগেশন করার সময় তার প্রোফাইলকে ইনভেস্টিগেশন করা হবে, সে কোনো ফোনোগ্রাফিতে ইনভলভ আছে কিনা, মানুষের সাথে সে কোনো বিকৃত কুরুচিপূর্ণ কোয়ালিটি অফ লাইফ রিলেটেড এবং ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে অথবা সমাজ সভ্যতা নীতি বিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন কিনা, সেটা যদি ফোকাস পায় সেটাকে তার এগেনস্টে ব্যবহার করা হবে। সো দেয়ারফোর যারা আজকে ইয়াং জেনারেশন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ওয়ার্ক ফোর্সে জয়েন করবেন, বিভিন্ন ইলেকটেড অফিসিয়াল হতে চান, বড় বড় ব্যবসায়ী, স্থপতি, আইনজীবী, আর্কিটেক্ট, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট হতে চান, দে মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল এবং কিপ দেয়ার প্রোফাইল ভেরি ভেরি ক্লিন। সেখানে যেমন ধরুন আপনি কুরুচিপূর্ণ কতগুলো কথাবার্তা বলছেন, আরেকজন সেটাকে রিপোর্ট করতেছে ওয়ান আফটার আনাদার। অনেকে আছে আপনার ফেসবুকে, আপনি বুঝতেও পারবেন না, দে উইল রিপোর্ট ইট টু দি অ্যাজ এ হ্যারাসমেন্ট, অ্যাজ এ ফোনোগ্রাফি, অ্যাজ এ নুইসেন্স, তারা রিপোর্ট করবে। এই ধরনের রিপোর্টের সংখ্যা যদি অনেক হয়, দেন লুক লাইক দ্যাট থিঙ্ক দ্যাট ইউ আর ব্যাড পিপল। 100 বছর আগে তখন মানুষ যখন ব্যাকগ্রাউন্ড চেক করা হইতো, চেয়ারম্যান মেম্বারকে জিজ্ঞাসা করা হইতো, চেয়ারম্যান মেম্বার বলতেছে ভালো লোক কিনা। এর অগ্রগতির সাথে সাথে এখন পুলিশ রিপোর্ট চাওয়া হচ্ছে, পুলিশ রিপোর্ট পরবর্তীতে এখন FBI রিপোর্ট চাওয়া হচ্ছে, এর পরবর্তী হবে ইনফরমেশন টেকনোলজির AI এর আগমনের ফলে প্রত্যেকটা মানুষের তারা আইডেন্টিটি, একটা মানুষ কি ধরনের মানুষ তাকে তারা AI গান শুনে বুঝে ফেলবে যে মোহাম্মদ এন মজুমদার হোয়াট ক্লাস অফ কোয়ালিটি অফ লাইফ হি মেনটেন থ্রু আউট দ্য হোল লাইফ, তারা ইন স্ন্যাপশট তারা বুঝে ফেলতে পারবে। যেরকম এক খ্রিস্টান বাংলা আধা সেকেন্ডে ট্রান্সলেট করে ফেলতেছে AI এবং বিভিন্ন তথ্য আপনি জানতে চান, যারা হাই প্রোফাইল মানুষ, বিশেষ করে যারা একটু ফ্যামিলিয়ার, আপনি তার নাম সার্চ করেন, এভরিথিং উইল কাম আপ। সো বি কেয়ারফুল। Government, this government making lot of strict rule so that immigrant community, দরিদ্র, অসহায়, হতদরিদ্র বিভিন্ন দেশ থেকে আগমনিচ্ছুক মানুষ, তারা যেন এখানে ক্লিন হয়ে আসে, যেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মতে যারা দাঙ্গাবাজ, যারা হাঙ্গামাকারী, সন্ত্রাসী, তারা যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ। ধন্যবাদ মজুমদার সাহেব, অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। ইট ওয়াজ এ গ্রেট প্রিভিলেজ টু হ্যাভ ইউ অন মাই শো। মজুমদার ভাই, ইউ আর এ নাইস জেন্টলম্যান অ্যান্ড আপনি কমিউনিটি সেবা দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমি লাকি আপনাকে পেয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পাবো আশা করি। দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই আয়োজন ছিল, বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।